আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি জানি আপনি অনেক ভালো আছেন, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগেও আমি আপনার কাছে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, আর সেই ঘটনাটা আপনার ভয়ের বারান্দায় সিলেক্টেড হয়েছে। তাই আমি এবার সেই ঘটনার বাকি অংশটুকু আপনার কাছে লিখে পাঠাচ্ছি। আমার ঠিকানাটা আমি গত ঘটনাতেই লিখেছিলাম, তাই এবার আর নতুন করে লিখতে চাইলাম না। যাই হোক, এর আগে বলেছিলাম আমার নিজের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা অনেক হৃদয় বিদারক ছিল। এবার আমি আমাদের এলাকার আরো কয়েকজনের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার কাছে লিখে পাঠাচ্ছি। অনেকদিন পরে পরবর্তী অংশটুকু লেখার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রমজান মাসের এই ছুটিতে আমি দিনে দিনে এই ঘটনাটা লিখেছি। যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসছি। এর আগের ঘটনাতে আমি বলেছিলাম আমার নিজের বড় ভাইয়ের ভেতরে থাকা সেই জিনটি বলেছিল, এই ছেলেকে নেওয়া আমার শুরু মাত্র, এরপরে আমি আরো অনেকজনকে নেব। তোরা যদি পারিস তাহলে আমাকে আটকে দেখাস। সেই জিনটা ঠিক এইরকমই কাজ করেছিল, যেটা সে নিজের মুখে বলেছিল। সে অনেকজনকে নিয়ে গিয়েছে, কিন্তু আমরা কেউই তার কোনো কিছুই করতে পারি। কেন করতে পারেনি, এটা ঘটনাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। আমার ভাইয়া মারা যাওয়ার ঠিক 21 দিনের মাথায় একটা অস্বাভাবিক ঘটনা ঘটে আমাদেরই বাড়ির পাশের একটা ছেলের সাথে। তার বয়স আমার বয়সী ছিল। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করতাম, একসাথে খেলাধুলা করতাম। তার বাবার আমাদের গ্রামের বাজারে একটা দোকান ছিল, আর সেই দোকানটা তার বাবা অনেক রাত পর্যন্ত খোলা রাখত। কোনো এক কারণে সেদিন তার বাবা বাড়িতে চলে এসেছিলেন, আর আমার সেই বন্ধু, যার নাম ছিল রফিক, সে সেই দোকানে রাতের বেলা ডিউটি করছিল। আনুমানিক রাত 12টার দিকে সে দোকানটা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এর আগের ঘটনাতে আমি আমাদের বাড়ি ফেরার রাস্তাটার বর্ণনা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি একটা জিনিস মিস করে গিয়েছিলাম। সেটা ছিল, বাজার থেকে কিছুটা রাস্তা অতিক্রম করলেই আমাদের গ্রামের রাস্তার সাথে একটা বড় গর্ত দেখতে পাওয়া যায়। আসলে সেই গর্তটা ছিল একটা বড় গাছের গর্ত। মানে একটা গাছ কেটে ফেলার পরে অস্বাভাবিকভাবে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে, আর সেই গর্তে বর্ষাকালে পানিও জমে থাকে। গর্তটা বেশ বড়সড় না হলেও খানিকটা জায়গা জুড়ে ছিল। আমার বন্ধু রফিক দোকান বন্ধ করে যখন সেই গর্তের কাছাকাছি এসে দাঁড়ালো, তখন সেই গর্তের কাছে কিছু অস্বাভাবিক মানুষ দেখতে পেল, যারা যারা প্রায় 4 জন সেই গর্তটি ঘিরে বসেছিল। এই জিনিসটা দেখে রফিক রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত রাতে মানুষ তো দূরের কথা, কোনো শেয়াল শকুনও আমাদের এলাকায় বের হয় না। কারণ আগেই বলেছি, আমাদের এলাকাটা একটা বদ্ধ গ্রাম ছিল। চাঁদনি রাতের আলোয় রফিক স্পষ্ট এসব দেখতে পেল। হঠাৎ করেই রফিকের পেছন থেকে কেমন একটা খসমস শব্দ হতে লাগলো। তখন রফিক যখন পেছনে ফিরে তাকায়, রফিক একটা অদ্ভুত আকৃতির লোক দেখতে পায়। যে মানুষটি স্বাভাবিক মানুষের থেকে বেশ খানিকটা খাটো ছিল, আর কেমন একটা কুঁজো টাইপ ছিল। তার পরনে ছিল সাদা একটা কাপড়, আর সেই লোকটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রফিকের কাছে এসে দাঁড়ায়, আর তাকে বলে সে যেন আর সামনের দিকে না এগিয়ে যায়। সে আবারও যেন তার দোকানে ফিরে যায়, আর কোনো অবস্থাতেই যেন দোকান থেকে বের না হয়, কারণ সামনের রাস্তাটা তার জন্য মোটেও সুবিধাজনক। এই কথাটি বলে সেই লোকটি আবারও পেছনের দিকে হাঁটতে আরম্ভ করলো। রফিক তার কথার আগামাথা কোনো কিছুই বুঝতে পারল না। সে ভেবেছিল হয়তো কোনো পাগল লোক। সে মনে মনে ভাবতে লাগলো, আসলে এটা কে ছিল, তাকে এর আগে রফিক কখনো আমাদের এলাকায় দেখেনি। এসব ভাবতে ভাবতেই রফিক সামনের দিকে এগিয়ে যেতে লাগলো।
সেই লোকের কথাটা উপেক্ষা করে সে যখন সেই গর্তের মানুষগুলোর কাছে এসে দাঁড়ালো, তখন সে আরো বেশি ভয় পেয়ে গেল। আসলে সেই মানুষগুলো কোনো স্বাভাবিক মানুষ ছিল না। যখনই রফিক সেই গর্তের কাছাকাছি এসে দাঁড়ালো, তখনই সে মানুষগুলো উঠে দাঁড়ালো। আর তাদের আকৃতি ছিল স্বাভাবিক মানুষের থেকে অনেক অনেক লম্বা। এরকম লম্বা মানুষ সে এর আগে কখনো দেখেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চাঁদনি রাতের আলো হলেও সে তাদের চেহারার কোনো কিছু বুঝতে পারছিল না। সে এটাও বুঝতে পারছিল না আসলে মানুষগুলো কোন দিক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তাদের ভেতর থেকে একজন রফিকের দিকে তাকায়। এবার রফিক বুঝতে পারলো আসলে তারা রফিকের দিক হয়ে তাকিয়েছিল। সেই অবয়বটি যখন রফিকের দিকে তাকায়, তার চেহারাটা এত পরিমাণে বীভৎস ছিল যেটা রফিক কখনো কল্পনাও করতে পারেনি। রফিকের থেকে হাত তিনেক দূরেই সেই লোকগুলো দাঁড়িয়েছিল, আর যাদের চোখ দিয়ে রক্তর মতো কোনো কিছু বের হচ্ছিল, আর পুরো চোখটি লাল টকটকে ইটের ভাটার মতো জ্বলছিল। এটা দেখে রফিক প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তার শরীর পুরোটা ঘামে ভিজে যায়। সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে পালাতে পারলো না। তার শরীরে কোনো রকম কোনো শক্তি কাজ করছিল না। সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সেই অবয়বগুলো রফিকের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপরে রফিকের আর কোনো কিছু মনে নেই। এই ঘটনার 3 দিন পর রফিকের জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পরে এই ঘটনাটা রফিক সবাইকে বলে। রাত অনেক বেশি হওয়ার কারণে যখন রফিক বাড়িতে ফিরছিল না, তখন টর্চ লাইট নিয়ে রফিকের বাবা রফিককে চেক করার জন্য বাজারের দিকে যায়। আর বাজারের কাছাকাছি আসতেই ওই গর্তের পাশে রফিককে অচেতন অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর রফিকের শরীর আস্তে আস্তে প্রচন্ড খারাপ হতে থাকলো। রফিক দিনের ভেতরে বেশিরভাগ সময়ই প্রচন্ড যন্ত্রণার কারণে ছটফট করতে লাগতো, আর অনেক জোরে জোরে চিৎকার করত, কেমন একটা উল্টো পাল্টা বকতো। কিছুক্ষণ পর পরে সে বলতো, তারা তারা এসে আমাকে নিয়ে যাবে, মা আমাকে ধরে রাখো, আমি তাদের সাথে যেতে চাই না, তারা দেখতে অনেক ভয়ঙ্কর। এই ঘটনার প্রায় 9 দিনের মাথায় রফিক অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। রফিকের সাথে এই ঘটনাটা ঘটে যায়, যেটা আমরা কেউ কল্পনাও করেছিলাম না। ঠিক আমার ভাইও যেরকম কোনো সময় পেয়েছিল না, রফিকও কোনো সময় পেয়েছিল না। তার কোনো চিকিৎসা করার মতো সময় রফিকের পরিবারের লোকজন পেয়েছিল না। এটা ছিল রফিকের সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার বলছি আমাদেরই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরো একটা হৃদয় বিদারক ঘটনা। বড় ভাইটার নাম ছিল আব্দুল আলিম। সে গ্রামের বাহিরে শহরে চাকরি করত। আলিম ভাই প্রায় 6 থেকে 7 মাস পর পর নিজের গ্রামে ফিরত, আর 2-3টা দিন এখানেই থাকতো, তারপরে আবারও শহরে চলে যেত। ঠিক এরকমই একটা সময় ছুটিতে আলিম ভাই নিজের বাড়িতে আসছিল। বাড়িতে আসা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। যখনই আলিম ভাই বাজার পেরিয়ে সেই গর্তটার কাছে এসে দাঁড়ায়, তখন আলিম ভাই দেখতে পায় গর্তের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আরো কাছাকাছি আসতেই আলিম ভাই স্পষ্ট দেখতে পায় সেখানে রফিক দাঁড়িয়ে আছে। রফিক যে মারা গিয়েছিল এটা আলিম ভাই জানতো না। গর্তের কাছাকাছি আসতেই আলিম ভাই রফিককে জিজ্ঞাসা করলো সে এখানে কেন দাঁড়িয়ে আছে, কারণ রাত তখন প্রায় 2টা বেজে গিয়েছিল। এত রাতে রফিক কেন এই গর্তের কাছে দাঁড়িয়ে আছে? রফিক আলিম ভাইয়ের কোনো কথার উত্তর দিল না, আর উত্তর দিবেই বা কি করে? রফিক তো প্রায় 10 আগেই মারা গিয়েছে। এরকম ভাবেই আলিম ভাই রফিককে অনেক রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু রফিক তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না। আলিম ভাই এই বিষয়টা দেখে কেমন একটা বিব্রত বোধ করল। তারপরেই সেই রফিকের শরীরটা স্পর্শ করল, আর রফিকের শরীরটা স্পর্শ করার সাথে সাথেই আলিম ভাই যা দেখতে পেলেন তার জন্য আলিম ভাই মোটেও প্রস্তুত ছিলেন না।
আলিম ভাই রফিকের শরীরে যখন স্পর্শ করেছিল, আলিম ভাই স্পষ্ট অনুভূতি করতে পেরেছিলেন আসলে রফিকের শরীরে কোনো শরীরই নেই, শুধু তার কাপড় ঝুলে আছে, তার মাথাটাই আছে। আর তার পরনে যে পোশাকটা ছিল সেটা যদি কোনো মানুষের শরীরে হাত দেওয়া যায় আর সেখানে শরীর ব্যতীত যদি শুধু কাপড় থাকে, তাহলে যেরকমটা অনুভূতি করা যায় আলিম ভাই ঠিক সেরকমই অনুভূতি করেছিলেন। এটা দেখে আলিম ভাই প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর সেখান থেকে 2 পা পিছিয়ে গেলেন আর জোরে জোরে রফিকের নাম ধরে ডাকতে লাগলেন। আলিম ভাই যখনই রফিকের পায়ের দিকে তাকালো, তখন সেটা দেখে তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, কারণ রফিকের পায়ের জায়গায় কোনো পা ছিল না, শুধু তার পরনের প্যান্ট আর ওপরের শার্টটাই ঝুলেছিল। মনে হচ্ছিল ভেতরে কোনো শরীরের আকৃতি আছে, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না। এমন সময় রফিকের সেই মাথাটা আলিম ভাইয়ের দিকে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলিম ভাইয়ের দিকে তাকায়। তার চোখগুলো ধোঁয়াটে জ্বলছিল আর তার মুখে এক বিব্রতকর হাসি ছিল। আর যেই হাসিটা এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যেটা আলিম ভাই ভাষায় প্রকাশ করতে পেরেছিলেন না। সেই অবয়বটা সেই গর্তের ভেতরে একটা লাফ দিয়ে বসলো আর সেখানেই গায়েব হয়ে গেল। এটা দেখে আলিম ভাই প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে তার ব্যাগপত্র ফেলে বাড়ির দিকে দৌড় লাগায়। রাস্তায় কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে আলিম ভাই মাটিতে পড়ে যায়। তারপরে আলিম ভাইয়ের আর কোনো কিছু মনে নেই। আলিম ভাইয়ের যখন জ্ঞান ফেরে তখন ফজরের আজান হচ্ছিল। সে কোনো রকমে উঠে দাঁড়ায়। তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছিল। সে কোনো রকমে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে এসে মেন দরজার সামনে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। আলিম ভাইয়ের মা নামাজ পড়ার জন্য উঠেছিলেন আর মেন গেটের সামনে আলিম ভাইকে পড়ে থাকতে দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। আর সাথে সাথেই আলিম ভাইয়ের মা বুঝতে পারেন আসলে আলিম ভাইয়ের সাথে অনেক খারাপ কোনো কিছু একটা ঘটে গিয়েছে। পরের দিন প্রায় সকাল 10টার দিকে আলিম ভাইয়ের জ্ঞান ফেরে। আলিম ভাইয়ের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা আর তার গ্রামে ফিরে আসার ঘটনা আগুনের মতো পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে। আমি নিজেও আলিম ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। আলিম ভাই প্রায় 10টার দিকে জ্ঞান ফিরে পান। জ্ঞান ফিরে পাওয়ার পরেই সে প্রথমে বলে, আমি কোথায় আছি। নিজের বাড়ির লোকজনকে দেখে আলিম ভাই বুঝতে পারেন সে আসলে তার নিজের বাড়িতেই আছে। তারপরে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা আলিম ভাই সবাইকে বলে। যে ঘটনাটা শুনে আমরা সবাই আবারও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ এবার আলিম ভাই নিজে দেখেছে। আর শুধু দেখেছে না, সে স্পর্শও করেছিল সেই জিনিসগুলোকে, সেই জিনিসটাকে। আমরা সবাই ভেবে নিয়েছিলাম আলিম ভাই হয়তো খুব শীঘ্রই আরো 2জনের মতো, আমার বড় ভাই আর রফিকের মতো আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। এই ঘটনার পর আলিম ভাই প্রচন্ড অসুখে ভুগতে লাগলেন। প্রায় 15 দিনের মাথায় আলিম ভাইও আমাদের সকলকে ছেড়ে চলে যান। এই 15 দিনের ভেতরে আলিম ভাইয়ের পরিবার আলিম ভাইকে বেশ কয়েকটা কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু সেই কবিরাজগুলো আলিম ভাইয়ের কোনো চিকিৎসা করতে পারছিলেন না, কারণ তারা বুঝতেই পারছিলেন না আলিম ভাইয়ের আসলে কোন জায়গায় কি সমস্যা হয়েছে। ঠিক 15 দিনের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলিম ভাই আমাদের ছেড়ে চলে যান। এই নিয়ে 3জনকে এই জিন শেষ করে ফেলেছে। আর আমরা গ্রামবাসীরা এখনো পর্যন্ত কোনো সমাধানে আসতে পারলাম না। এই ঘটনা আমাদের এলাকায় আগুনের মতো ছড়িয়ে যায়, যার কারণে জুমার নামাজ শেষে গ্রামের সবাই সিদ্ধান্ত নিল সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হবে না। অতিরিক্ত যদি কোনো প্রয়োজন হয় তাহলে একসাথে যেন 4-5 জন বের হয়, আর নয়তো কেউ যেন ঘর থেকে না বের হয়। যতদিন না এর কোনো সঠিক সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে। যদিও এটা মেনে নেওয়া এখনকার যুগে অনেক অনেক অস্বাভাবিক, কিন্তু কোনো কিছু করার নেই, কারণ
এই জিনিসটাকে যে কয়জন এই পর্যন্ত দেখেছে তারা কেউই আমাদের সাথে আর থাকতে পারেনি। এভাবেই আরো 20-22টা দিন কেটে যায়। একজন ভালো পীরের জন্য মরিয়া হয়ে উঠলাম, কিন্তু কোথাও আমরা ভালো একজন পীরকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে প্রায় 23 দিনের মাথায় আমরা একজন পীর সাহেবকে খুঁজে পেলাম। তিনি আমাদের গ্রামে আসলেন, আর আমাদের গ্রামে এসেই তিনি আমাদের বললেন আমাদের গ্রামে খুব খারাপ কোনো কিছুর একটা ছায়া পড়েছে, এত পরিমাণে শক্তিশালী যে পীর সাহেব এর মোকাবেলা করতে ব্যর্থ হলেন। তিনি বললেন এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার ওস্তাদের দ্বারা অবশ্যই সম্ভব হতে পারে। আমরা গ্রামবাসীরা যেন খুব একটা দেরি না করি। আমরা সেদিনকেই সে পীর সাহেবকে সাথে নিয়ে তার ওস্তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সেই ওস্তাদও আমাদের গ্রামে আসলেন, আর আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন তিনি কালকে এর একটা সমাধান করার জন্য কয়েকজনকে সাথে নিয়ে আসেন। আমরা সবাই পীর সাহেবের অপেক্ষায় ছিলাম, কিন্তু আশ্চর্যজনক কথা, তিনি অনেক বেলা হয়ে গেলেও আসছিলেন না। এভাবেই প্রায় সন্ধ্যা লেগে যায়। আমরা সকলেই গ্রামের মাঠের ভেতরে পীর সাহেবের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পীর সাহেবের কোনো নাম গন্ধ নিশানা কোনো কিছুই পাচ্ছিলাম না। আমাদের প্রথম ডেকে নিয়ে আসা পীরের কাছে খবর পাঠাই। খবর নিতে গিয়ে শুনি আমাদের কাছে প্রথম যে পীর এসেছিলেন তিনিও নাকি তার বাড়িতে নেই। এভাবে আরো 2টা দিন কেটে যায়, কিন্তু আমরা এখনো কোনো সমাধান করতে পারিনি। এরই ভেতরে আমাদের এলাকার একজন আরো একটা নতুন পীরের সন্ধান নিয়ে আসে। সেই পীরকেও আমরা সবাই অনেক সম্মানের সহিত আমাদের গ্রামের ভেতরে নিয়ে আসি। তিনি আমাদের আশ্বাস দিলেন তিনি এর একটা সমাধান করে দিতে পারবেন, কিন্তু এই সমাধানটা তিনি আগামীকাল এসে করবেন। কিন্তু পরের দিন তার বলা কথা অনুযায়ী সেও আসতে পারে না। আমরা তার বাড়িতে গিয়ে খোঁজ করেছিলাম, কিন্তু কিন্তু এবারও তার বাড়িতে আমরা তাকে পেলাম না। ঠিক আগের পীরগুলো যেরকম কাউকে কোনো কিছু না বলেই চলে গিয়েছে বাড়ি থেকে, এই পীর সাহেবেরও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। বাড়িতে কাউকে কোনো কিছু না জানিয়েই তিনি বাড়ি থেকে বের হন, আর এখনো পর্যন্ত বাড়িতে ফেরেননি। যাই হোক, আমরা সবাই অনেক চিন্তায় ছিলাম। আসলে এসব কি হচ্ছে। এরই ভেতরে আরো একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই আমাদের এলাকার ভেতরে অদ্ভুত অদ্ভুত কিছু মানুষকে দেখা যায়, যারা আমাদের এলাকার ছিল না, কিংবা আমাদের 2-4 পার্শ্ববর্তী এলাকারও ছিল না। তারা কেমন একটা চাদর মুড়ি দিয়ে আসত, আর তাদের কার্যকলাপও ছিল কেমন একটা অস্বাভাবিক। বাজারের ভেতরে যে কোনো একটা দোকানে ঢুকে যেত, আর সেই দোকান থেকে নিজে হাতে জিনিস বের করে দিত, আর সেই জিনিসটা নিয়ে চলেও যেত। তাদের কাছ থেকে টাকা চাইলে তারা কোনো কথা বলতো না। এই নিয়ে তাদেরকে অনেক বকাঝকাও যদি করা হতো, তবুও তারা এর কোনো সাড়া দিত না। সেই জিনিসটা আবারও সেখানে রেখে চলে যেত, আর যার দোকান থেকে জিনিসগুলো নিত পরের দিন থেকেই তারা অস্বাভাবিক রকমের অসুস্থতায় ভুগতে লাগত। প্রায় দিন তিনেকের মতো প্রচন্ড অসুখ নিয়ে তারা দিন পার করতেন। সবার বুঝতে আর বাকি রইল না আসলে এই মানুষগুলো যারা আমাদের গ্রামের ভেতরে ঢুকছে আর নিজে হাতে কোনো দোকান থেকে ওই জিনিসগুলো তুলে নিচ্ছে, তারা আসলে কোনো মানুষ নয়। তাই আমরা সবাই তাদের সাথে থাকতে থাকতে একরকম মানিয়ে নিয়েছিলাম। তারা আসতো, আর আসার সাথে সাথে আর এসে যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস তুলে নিয়ে চলে যেত। এভাবেই প্রায় 15টা দিন কেটে যায়। আমরা ভয়ে কাউকে কিছু বলতেও পারতাম না। এমনই একদিন আমরা মাঠের ভেতরে বসেছিলাম, এই বিষয়টা নিয়ে কি করা যায় তার একটা সঠিক সমাধান খুঁজছিলাম। এরই ভেতরে আমাদের মাঝে একটা ফকির বাবা এসে দাঁড়ান। তার পরনে ছিল একটা সাদা কাপড় আর সাদা কালারের একটা ময়লা পুঁটলি, যেটা তার বাম কাঁধে ঝোলানো ছিল। তিনি এসেই আমাদের কাছ থেকে
বিভিন্ন জনের কাছ থেকে কিছু সাহায্য প্রার্থনা করছিল। আমি নিজে সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই আমাদের ভেতর থেকে ওসমান চাচা বলে উঠল, বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমরা এমনিতেই নিজেদের সমস্যা নিয়ে প্রচন্ড চিন্তায় আছি, তুমি অন্য কোথাও যাও। সময়টা বেলা 12টা ছিল। তখন সেই ফকির বাবাটা আমাদের কাছে জানতে চাইলেন আসলে আমরা কি নিয়ে এত চিন্তা করছি, কি হয়েছে। এরই ভেতরে আমাদের এলাকার এক বড় ভাই সে ফকিরের ওপরে রেগে বসলো আর বললেন, আপনাকে যদি আমাদের সমস্যার কথা বলি, আপনি কি তার কোনো সমাধান করতে পারবেন? অনার্থক এখানে এসে চেঁচামেচি করেন না, এখান থেকে চলে যান, আমরা এমনিতেই অনেক দুশ্চিন্তার ভেতরে আছি। ফকির বাবা আমাদের এলাকার সে বড় ভাইয়ের কথা শুনে প্রচন্ড দুঃখ পেলেন আর আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বাবা, কি হয়েছে? তোমরা সবাই এরকম অস্বস্তির মধ্যে কেন আছো? তখন শুরু থেকে ঘটে যাওয়া ঘটনা একটু একটু করে আমি ফকির বাবাকে বললাম। ফকির বাবাটা আমার কথা শুনে হাসতে লাগলেন আর তার হাসির আওয়াজটা এত পরিমাণে বেশি ছিল যে আমরা সবাই সেখানে বিরক্ত হয়ে গেলাম আর সবাই এক দৃষ্টিতে সেই ফকির বাবার দিকে তাকিয়ে রইলাম। সেই ফকির বাবাটা হাসতে হাসতে আমাদের বলল, আসলে এটা তেমন কোনো একটা সমস্যা নয়, যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি এর একটা সমাধান করার চেষ্টা করব। ফকিরের এই কথাটা শুনে আমরা প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। একজন ভিক্ষুক নাকি আমাদের সমস্যার সমাধান করবেন। মানুষ যখন বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় একটা খড়কুটাকেও বাঁচার জন্য আঁকড়ে ধরে, আমরাও ফকির বাবার ওই কথাটা শুনে তাকে আমরা সম্মতি জানালাম তিনি যেন আমাদের কোনো একটা সমাধান করে দেন। আর যদি তিনি আমাদের কোনো সমাধান করে দিতে পারেন তাহলে আমরা তাকে অনেক বড় একটা পুরস্কৃত করতে পারি। ফকির বাবা আমাদের কথা শুনে হাসলেন আর বললেন, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি তোমাদের সমাধান করে দিতে পারবো, এর জন্য আমার বড় কিছু দরকার নেই। এরই ভেতরে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের এলাকার একটা মেয়ে বেশ কয়েকদিন যাবৎ কেমন একটা অস্বাভাবিক আচরণ করছিল, কেমন একটা পাগলের মতো করছিল, কিন্তু মেয়েটা অনেক সুস্থ ছিল। সেই ফকির বাবাটা আমাদের মাঠের ভিতরে একটা জায়গায় বসলেন আর আশ্চর্যজনকভাবে সেই মেয়েটির নাম ধরে ডাকলেন আর বললেন, ওই মেয়েটিকে যেন আমরা তার কাছে নিয়ে আসি, অথবা সেই মেয়েটির কাছে যেন আমরা তাকে নিয়ে যাই। আমরা ফকির বাবার এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম আর সাথে সাথেই আমরা ফকির বাবাকে সঙ্গে করে সেই মেয়েটার বাড়িতে গিয়ে উঠলাম। সঙ্গত কারণে আমি সেই মেয়েটার নাম প্রকাশ করছি না, কারণ সেই মেয়েটার এখনো বিয়ে হয়নি। তার লাইফে অনেক বড় একটা সমস্যা হতে পারে এই ঘটনাটা শোনার পর, তাই আমি তার নাম প্রকাশে অনিচ্ছুক। যাই হোক, সেই ফকির বাবা যখনই ওই মেয়েটার সামনে এসে দাঁড়ালেন তখনই সে মেয়েটি কেমন একটা কাঁপতে লাগলো আর কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুই এখান থেকে চলে যা, তুই আমার কোনো কিছুই করতে পারবি না, তুই জানিস না আমি কি। এরকম ভাবে আরো অনেক কিছু বলতে লাগলো সে মেয়েটি। ফকির বাবা মেয়েটির এই কথাগুলো শুনে কেমন একটা হাসতে লাগলেন, যে হাসিটা কেমন একটা রহস্যময় ছিল। সেই ফকির বাবা তার সাদা কাপড়ের ঝোলার ভেতর থেকে কোনো কিছু একটা বের করলেন, তারপরে তিনি হাতের মুঠোয় নিয়ে কিছু একটা পরে ফু দিতে লাগলেন। প্রায় 3-4টা ফু দেওয়ার পরে সেই হাতের মুষ্টি থেকে এক মুঠো লাল সিঁদুরের মতো কিছু সেই মেয়েটির গায়ে ছুঁড়ে মারলেন আর মেয়েটির গায়ে সেই সিঁদুরটা লাগার সাথে সাথে মেয়েটির অস্থিরতা আরো বেড়ে গেল। তার চুলগুলো সে নিজেই টেনে টেনে ছিঁড়তে লাগলো। কয়েকজন মিলে সে মেয়েটিকে ধরাধরি করলো, কিন্তু সে মেয়েটির শরীরে এত পরিমাণে শক্তি ছিল যে 4-5 জন মানুষও সেই মেয়েটির কাছে কিছুই মনে হচ্ছিল না, যদিও তার বয়স ছিল মাত্র 13 বছর। একটা মানুষের শরীরে যে এত পরিমাণে শক্তি আসতে পারে এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। সেই মেয়েটির গলার সাউন্ড এবার আরো কেমন একটা ভয়ঙ্কর হয়ে উঠল আর সে অকথ্য ভাষায় আমাদের সবাইকে গালিগালাজ করতে লাগলো। তারপরে সেই মেয়েটি অচেতন হয়ে পড়ল। মেয়েটি
কিছুক্ষণের পর আবারও জ্ঞান ফিরে পেল। তারপরে সবাইকে একটা লম্বা সালাম দিল। সালাম দিয়ে সে ফকির বাবার সামনে এসে বসে পড়ল। আমরা মেয়েটিকে দেখে বুঝেছিলাম তার ভেতরে কোনো অস্বাভাবিক কোনো কিছু ভর করেছে। সে কোনো কিছু দ্বারা পজেজ হয়েছে। সেই ফকির বাবা সেই মেয়েটির সামনে এসে বসলেন আর তাকে তার নাম জিজ্ঞাসা করলেন। সে মেয়েটি প্রথমে তার নাম বলতে চাইল না। সে বলল, আমি যদি আমার নাম বলি তাহলে আমার শক্তি অনেক কমে যাবে। আর বিশ্বাস করেন বাবা, আমি আমার ভাইদের মতো খারাপ নই। আমি অনেক ভালো একটা জীব। আমি আমাদের ভাইদের পছন্দ করি না, যার কারণে আমি তাদের থেকে একটু দূরে দূরে থাকি। একটু আগেই এই মেয়েটির শরীরে যে এসেছিল সেটা আমার বড় ভাই ছিল, আর আমি হচ্ছি সবার ছোট। অনেক জেরাজেরির পরে সেই জিনটি তার নাম বলল। তার নাম ছিল জাম্বু। প্রথম আমরা এই জিনের নাম শুনতে পেলাম। তারপরে সেই জিনটি আমাদের বলল আসলে তারা এই গ্রামে ঘুরতে ঘুরতে এসেছিল, আর আসার পরে ওই গর্তটা তাদের অনেক ভালো লেগে যায়, যার কারণে সেখানেই তারা থাকতে আরম্ভ করে। তারা ছিল মোট 6 ভাই। তার ভেতরে সেই জামরুন জিনটাই ছিল সবচেয়ে ভালো। আর সেদিনকে রফিককে পেছন থেকে যে ডাক দিয়ে বলেছিল, তুমি আর সামনে এগিয়ে যেও না, সামনে তোমার জন্য অনেক অনেক বড় একটা বিপদ অপেক্ষা করছে। তুমি তোমার নিজের দোকানে ফিরে যাও আর সেখানেই সারা রাত কাটিয়ে দাও। সেই মানুষটা আসলে কোনো মানুষ ছিল না, এটা ছিল সেই জামরুল জিন। অনেকক্ষণ কথা বলার পরে সেই জামরুল জিনটি জানায় সে তাদের বাকি ভাইদের এইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করতে পারে। যেই কথা সেই কাজ। জিনটি অনেক ভালো ছিল, যার কারণে সে ওই ফকির বাবাটা সাহায্য করতে চেয়েছিল। আর বাদ বাকি 5 ভাইয়ের ভেতর থেকে সে অনেক শক্তিশালী ছিল, যার কারণে তার ভালো দিক থাকলেও বাকি 5 ভাই তার সাথে শক্তিতে পেরে উঠতে পারতো না। এরই ভেতরে কিছু প্রক্রিয়া শুরু করা হলো। সন্ধ্যার পর থেকে সে ফকির বাবা তার মতো করে রিচুয়াল করা শুরু করলেন। আমরা গ্রামের অনেকেই সেই রিচুয়াল করা দেখছি। সেই ফকির বাবা একটা আগুনের কুণ্ডলি জ্বালালেন আর সেই আগুনের সামনে ওই মেয়েটিকে বসতে বললেন। সেই মেয়েটির চারপাশ দিয়ে একটা লাল সিঁদুরের বৃত্ত এঁকে দিলেন আর সেই সিঁদুরের বৃত্তের ভেতরে ওই মেয়েটি এসে বসে পড়ল। তার চেহারা স্বরূপ দেখে আমরা বুঝতে পারলাম সে জামরুল জিন দ্বারা প্রজেজ। সেই বাবা তার মতো করে রিচুয়াল করা শুরু করলো আর একের পর এক সেই জিনকে ধরতে আরম্ভ করলো। 5 জনের ভেতরে 3 জনকে সেই বাবা বোতলবন্দি করতে পেরেছিলেন আর বাকি 2 জন পালিয়ে গিয়েছিল। যেই 2 জন পালিয়ে গিয়েছিল তাদের ভেতরে একজন ছিল সবার বড় আর তার পরের জন ছিল তার ছোট। তারা পালিয়ে গেল আর 3 জনকে বোতলে বন্দি করা হলো আর একজন সে মেয়েটির শরীরের ভেতরে তখনও ছিল। তারপরে আমাদের সবাইকে সালাম দিয়ে জামরুন জিনও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। যখনই জামরুন জিন ওই মেয়েটির শরীর ত্যাগ করলো, সেই মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরে সে ফকির বাবা আমাদের জানালেন আমাদের এলাকার ভেতর থেকে সেই বিপদটা কেটে গিয়েছে। 3 জনকে আটক করতে পেরেছেন। একজন নিজের ইচ্ছায় চলে গিয়েছে আর বাকি 2 জন পালিয়ে গিয়েছে। হয়তো তারা আর কোনো অবস্থাতেই আমাদের এলাকাতে ফিরে আসবে না। এবার সে বাবা আমাদের এলাকার ভেতরে কিছু শক্তি সামর্থ্য যুবকদের বেছে নিলেন আর বললেন এই 3টি বোতল যেন আমরা নদীতে ফেলে দেই। কোনো অবস্থাতেই যেন বোতলটির মুখ না খোলা হয়। যদি মুখ খোলা হয় তাহলে সেই জিনগুলো আবারও বেরিয়ে আসবে আর বোতলে বন্দি করার কারণে সেই জিনগুলো তাদের প্রতিশোধও নিতে পারে। শক্তি সামর্থ্য সেই ছেলেগুলোকে দিয়ে আমরা সেই বোতলগুলোকে নদীর জলে ফেলে দিতে সক্ষম হলাম। যারা এই বোতল 3টি নদীর পানিতে ফেলতে গিয়েছিল তাদের তাদের বক্তব্যটা এমন ছিল যে সামান্য ওই বোতলগুলো যে এত পরিমাণে ভারী ছিল যা তারা 2 হাত দিয়ে তুলে নিয়ে নদীর পার পর্যন্ত যেতে পারছিল না। রাস্তার ভেতরে বেশ কয়েকটা জায়গাতে
তারা ভারীর কারণে সেই বোতলগুলোকে রেখে দিয়েছিল। আবারও সেই বোতলগুলো তুলে তারা নদীর পানির ভেতরে বোতলটি ফেলতে সক্ষম হয়েছিল। যাই হোক, কি ভেবেছেন ঘটনাটা কি এখানেই শেষ? না, ঘটনাটা এখানে শেষ নয়। এরপরেও আরো কিছু মর্মান্তিক ঘটনা আছে, যেটা এখন বলছি। সেই ফকির বাবার ওপরে আমরা অনেক খুশি হয়েছিলাম, আর সেই ফকির বাবাকে আমরা নিজেদের ইচ্ছা মতো অনেক পুরস্কারও দিয়েছিলাম। তারপরে সেই ফকির বাবাটা কোথায় জানি চলে গিয়েছিলেন, তার খোঁজ আমরা কখনোই পাইনি। কিন্তু এই ঘটনার পর থেকে আমাদের এলাকা প্রায় ৭টা দিনের মতো আমরা সবাই নিজেদের পুরনো জীবনে ফিরে গিয়েছিলাম। ঠিক আগের মতোই দোকান খোলা, আর নিজেদের ইচ্ছা মতো আড্ডা, সবকিছুই আমাদের এলাকার ভেতরে আগের মতোই চলছিল। ঠিক ৭ দিনের মাথায় আরো একটা বিপত্তি ঘটল। হঠাৎ পরের দিন সকালবেলা শুনতে পেলাম আমাদের এলাকার একটা পুকুরে একটা অস্বাভাবিক প্রাণী দেখা গিয়েছে, যেটা পুকুরের এক কোণে মরে পড়ে আছে। আমি কথাটা শুনে কেমন একটি কৌতূহলী হলাম, আর সাথে সাথেই আমিও বাকিদের মতো সে পুকুরের কাছে গিয়ে দাঁড়ালাম। আর পুকুরের কাছে গিয়ে আমি দেখতে পেলাম পুকুরের পশ্চিম সাইডের একেবারে কর্নারে একটা একটা অদ্ভুত আকৃতির পানি মরে পড়ে আছে, যার মাথাটা ছিল ছাগলের মতো। অনেক বড় বড় শিং ছিল, যেটা কোনো স্বাভাবিক ছাগলের হয় না। আর তার শরীরের আকৃতিটা ছিল কুকুরের মতো। তার পাগুলো ছিল মানুষের হাতের মতো, কিন্তু তার আঙ্গুল ছিল ৩টি। এরকম একটা অস্বাভাবিক প্রাণী আমি আমার জীবনে আর কোনোদিনও দেখিনি। আমি কেন, আমার এলাকার কেউই এরকম প্রাণী এর আগে কখনো দেখেনি। আমরা কেউ বুঝতে পারছিলাম না এটা আসলে কি হতে পারে। এরই মধ্যে প্রায় ঘন্টাখানেক সময় কেটে গিয়েছে। হুট করে সবার চোখের সামনে থেকে ওই অদ্ভুত প্রাণীটি পানির গভীরে তলিয়ে গেল। আমরা সবাই এটা দেখে প্রচন্ড হতবাক হয়ে গেলাম। ভেবেছিলাম এটা স্বাভাবিক কোনো একটা ঘটনা, হয়তো কোনো প্রাণী এসেছিল যেটা পুকুরের পানিতে পড়ে গিয়েছে আর উঠতে পারেনি। আর এতদিন যাবৎ আমাদের এলাকাতে এসব ঘটনার কারণে অনেক মানুষ জমায়েত হয়েছে। তারা ভেবেছিল এটাও কোনো একটা অলৌকিক কিছু। যাই হোক, এই ঘটনার পরের সেদিন রাতে দোকান বন্ধ করে আমাদেরই এলাকার এক চাচা নিজের বাড়িতে ফিরছিলেন। আর সেই চাচাটি নিজের বাড়িতে আসার সময় ঠিক ওই গর্তের কাছেই দুজন অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যারা অস্বাভাবিক রকমের লম্বা ছিল। চাচা এতদিন শুধু মানুষের মুখে মুখে শুনেই আসছিলেন, এবার চাচা নিজের চোখে দেখতে পেলেন। এটা দেখে চাচা অনেক ভয় পেয়ে গিয়েছিলেন, আর সেখান থেকে তিনি দৌড়ে তার দোকানে আবারও ফিরে গিয়েছিলেন। তারপরে তার বাসাতে কল করেন, আর বাড়ি থেকে কয়েকজনকে তাকে নিয়ে যাওয়ার জন্য আসতে বলেন। প্রায় ৩-৪ জন মিলে সেদিনকার মতো চাচাকে দোকান থেকে রিসিভ করে আর নিজের বাড়িতে রেখে আসে। এই ঘটনার পর থেকে আমাদের এলাকার সেই চাচাটাও কেমন একটা অস্বাভাবিক আচরণ করা শুরু করে। তিনি হঠাৎ করে চিৎকার করে উঠতেন, তার নিজের মাথার চুল তিনি নিজেই টেনে ছিঁড়তেন। তিনি অনেক সুস্থ আর শক্তিশালী একটা মানুষ ছিলেন, তবে তিনি হুট করে কেমন একটা বদলে যেতে লাগলেন। নিজের কাপড়ের ভেতরেই তিনি মলমূত্র ত্যাগ করাও শুরু করে দিলেন। এভাবেই প্রায় ৭টা দিন কেটে গেল। ৭ দিন পরে সেই ফকির বাবা আবারও আমাদের এলাকায় এলেন। এলাকার আসার পর তিনি আমাদেরকে বললেন আমরা যেন তাকে সেই চাচার বাড়িতে নিয়ে যাই। চাচার বাড়িতে আসতেই চাচা কেমন একটা অস্বাভাবিক রকমের আচরণ করতে লাগলেন সে ফকির বাবাকে দেখে। তিনি সে ফকির বাবাকে উমড়ে উমড়ে মারতে আসতে লাগলেন। তারপরে সে ফকির বাবা তার ঝোলার ভেতর থেকে আবারও কিছু একটা বের করলেন, আর বের করে তিনি কয়েকটা ফু দিয়ে আবারও সেই চাচার উপরে নিক্ষেপ করলেন। সেটা নিক্ষেপ করার সাথে সাথে চাচা
অসম্ভবভাবে চিৎকার করতে শুরু করলেন। যেই চিৎকারের আওয়াজটা এত পরিমাণে তীব্র ছিল যেটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার নিজের গলার সাউন্ডটাও কেমন একটা বদলে গিয়েছিল। তারপরে সেই ফকির বাবা ওই চাচাকে জিজ্ঞাসা করলেন, তোরা আবার ফিরে এসেছিস? তখন সেই চাচার ভেতর থাকা জিনটা বলে উঠল, শোন, আমি যে কতখানি শক্তিশালী এটা তুই ফকির জানিস না। তুই আমাদের 3 ভাইকে বোতলবন্দি করেছিস। তুই অনেক কিছুই জানিস, যার কারণে আমরা তোর ধারে কাছে ঘেঁষতে পারছি না। তারপরে সে জিনটি আরো বলতে লাগলো, প্রথমে আমার ভাইয়ের কথা বলল, তাকে মেরেছে, তারপরে রফিককে মেরেছে, তারপরে আলিমকে মেরেছে। তারা আর কোনো কিছু চাইছিল না, এই এলাকা থেকে তারা চলেই যেত। কিন্তু সে ফকির এসে তার 3 জন ভাইকে বোতলবন্দি করে, যার কারণে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিল। আর এই বোতলবন্দি করার জন্য তার নিজেদেরই ছোট ভাই জামরুল তাকে সাহায্য করেছিল, যার কারণে জামরুলকে তারা দুজন মিলে হত্যা করে আর আমাদের এলাকার সেই পুকুরে ফেলে যায়। সেদিনকে আমরা পুকুরের কানিতে যে অদ্ভুত একটা প্রাণীকে দেখতে পেয়েছিলাম, আসলে সেটা কোনো প্রাণী ছিল না, ওটা প্রাণীর আকারে সেই ভালো জামরুল জিন ছিল। সেই জিনটিকে তার নিজেদেরই ভাই হত্যা করেছে। আর হত্যা করার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে তাদের বাকি 3 ভাইকে বোতলবন্দি করার জন্য। তারা এই এলাকা আর কখনোই ছেড়ে যাবে না, আর এই এলাকা থেকে তারা প্রতিনিয়ত একজন করে মানুষ নেবে। এই কথা শুনে ফকির প্রচণ্ড রাগান্বিত হলেন আর তাদেরকে মারতে আরম্ভ করলেন। তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করছিলেন, কিন্তু আমরা নিজের চোখে দেখতে পেলাম সেই আঘাতের প্রতিটা ব্যথা যেন আমাদের এলাকার সেই চাচার গায়ে গিয়ে লাগছে। তিনি অস্বাভাবিকভাবে চিৎকার করছিলেন, প্রতিটা মাটির আঘাতের আঘাতে। অনেক রকমভাবে কথার মাঝখানে সেই জিনগুলোর সাথে আমাদের প্রতিশ্রুতি হয়, আমরা যদি তার বাকি 3 ভাইকে বোতল থেকে মুক্ত করে দিতে পারি তাহলে তাহলে সেই জিনগুলো আমাদের এলাকা ছেড়ে চলে যাবে। আর সেই জিনগুলো এত পরিমাণে শক্তিশালী ছিল যে তাদের সাথে মোকাবেলা করা যার তার কথা নয়। সেই ফকির নিজেও বুঝতে পেরেছিলেন আসলে তারা অনেক অনেক শক্তিশালী, এদের সাথে তিনি কোনো অবস্থাতে মোকাবেলা করতে পারবেন না। যদি এদের সাথে তিনি মোকাবেলা করতে চান তাহলে মৃত্যু অনিবার্য। তারপরে সে ফকির বাবা ওই জিনগুলোর কাছে প্রতিশ্রুতি দিলেন যে পরের দিনের ভেতরেই সেই বোতলবন্দি জিনগুলোকে তিনি মুক্ত করে দেবেন। এরকম ভাবেই কথা চলতে চলতে সেই জিনগুলো রাজি হয়ে যায়। আর সেই বুড়ো বাবাটা বলে, তোমরা যে আমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছ এটা কি প্রমাণ তোমরা দিয়ে যাবে? তখন সেই জিনগুলো বলে ওঠে, আমাদের এলাকার ভেতরে একটা বড় গাছ আছে, সেই গাছটি তারা যাওয়ার সময় উপড়ে ফেলে রেখে যাবে। পরের দিন সকালবেলাতেই আমরা ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমাদের এলাকার একটা বড় গাছ উপড়ে মাটিতে পড়ে আছে। সবাই এই গাছটা দেখে বুঝতে পারলাম গতকালকে ঘটে যাওয়া ঘটনা আর ফকির বাবার কথা সবকিছুই মিলে গিয়েছে। হয়তো সে জিনগুলো আমাদের এলাকা ছেড়ে চলে গিয়েছে আর ঘটেছিল ঠিক এই রকমই। সেই জিনগুলো আমাদের এলাকাতে আর কখনো দেখা যায়, এরকম আর কেউ কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তবে আমার একটা গভীর প্রশ্ন থেকে গিয়েছে, সেই ফকির বাবাটা বাকি বন্দি 3 জিনকে কিভাবে মুক্ত করেছিলেন? সেই জিনগুলোকে আমরা তো বোতলবন্দি করে নদীর স্রোতের সাথে ভাসিয়ে দিয়েছিলাম। জানি না সেই ফকির বাবা কি করেছিলেন, তবে এতটুকুন জানি সেই ফকির বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি আসলে অনেক কিছু জানতেন আর অনেক শক্তিশালী একজন বুজুর্গ লোক ছিলেন। না হলে আমরা যেখানে
পীর সাহেবদের নিয়ে এসে এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিলাম, 2 দিনের ভেতরে এসে সেই ফকির বাবা এর একটা স্থায়ী সমাধান করে দিয়ে গিয়েছিলেন। যাই হোক, জানি না এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি এগুলো নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তাই আমার কাছে এই জিনিসগুলো অনেক অনেক বেশি ভয়ঙ্কর লেগেছিল। আমার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে, যেটা আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনার ভয়ের বারান্দার একজন মনিটর হিসেবে কাজ করতে চাই। লেখার ভেতরে অনিচ্ছাকৃত ভুলের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা হবে অন্য কোনো দিন। ভয়ের বারান্দা দীর্ঘজীবী হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।